বন্ধুরা, একটু ভেবে দেখুন, একজন ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা, হাতে পুরনো বায়োডাটা, চোখে ঘুমের চেয়ে বেশি আতঙ্ক, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চাকরির সন্ধানে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন। কেউ তাকে কাজে রাখছে না। কেউ বলছে, তোমাকে দিয়ে কাজ হবে না। কেউ বলছে, বাড়ি যাও আর বাচ্চা সামলাও। কিন্তু আজ তিনি একটি বড় কোম্পানির ঠিকানা পেয়েছেন। সাহস করে সেখানে পৌঁছলেন, রিসেপশন পার করলেন এবং যেই মালিকের কেবিনের দরজা খুললেন, তার নিঃশ্বাস থমকে গেল। সামনে দাঁড়িয়ে তার প্রাক্তন স্বামী। সে কি তাকে চাকরি দেবে, নাকি আবারও জীবন থেকে বের করে দেবে? এই ঘটনার পেছনের রহস্য কি, সেটা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এর শুরু হয় সকালের হালকা বৃষ্টি দিয়ে। গলির ভাঙা রাস্তায় জল জমে গিয়েছিল। ঠান্ডা হাওয়ার ঝাপটা পুরনো বাড়ির জরাজীর্ণ জানলাগুলোকে কাঁপিয়ে দিচ্ছিল। সেই ছোট ঘরে একটা পুরনো পাখা ঘড়ঘড় শব্দে ঘুরছিল, আর নিচের কোণে কাঠের আলমারিতে রাখা চায়ের কেতলি থেকে ধোঁয়া বেরোচ্ছিল। ঘরের মাঝখানে এক মহিলা ধীরে ধীরে ঝুঁকে চটি পড়ছিলেন। তার মুখে ক্লান্তির গভীর ছাপ ছিল। পেটে হাত রাখা ছিল, যা স্পষ্ট জানান দিচ্ছিল যে তার গর্ভে এক নতুন প্রাণ বেড়ে উঠছে। তিনি ছিলেন সঙ্গীতা। বয়স মাত্র ২৮ বছর, কিন্তু গত কয়েক বছরের কষ্টের বোঝা তাকে সময়ের চেয়ে অনেক বেশি বয়স্ক করে দিয়েছিল। জানলার বাইরে বৃষ্টির ফোঁটা এমনভাবে পড়ছিল যেন আকাশও কোনো যন্ত্রণায় কাঁদছে। সঙ্গীতা পুরনো ওড়নাটা মাথায় দিলেন, পার্সে কয়েকটা কয়েন রাখলেন আর বাইরে বেরোতে লাগলেন। দরজা বন্ধ করার সময় তার নজর দরজায় ঝুলানো একটি পুরনো ফটো ফ্রেমের ওপর পড়ল। ছবিতে তিনি এবং এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন। দুজনেই হাসছিলেন। তিনি ছিলেন রাজেশ, সঙ্গীতার প্রাক্তন স্বামী, যাকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন এবং যে তাকে জীবনের সবচেয়ে কঠিন সময় ছেড়ে চলে গিয়েছিল। ৩ বছর আগে দিল্লির ভিড় রাস্তায় এক ছোট ক্যাফেতে তাদের প্রথম দেখা হয়েছিল। রাজেশ এক মার্কেটিং কোম্পানির সিনিয়র ছিল, আর সঙ্গীতা সেই কোম্পানিতে নতুন যোগ দিয়েছিল। কাজের সূত্রে কথা শুরু হয়, তারপর চা, কফি, সিনেমা এবং অবশেষে বিয়ে। বিয়ের পর শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে লাগল। রাজেশের ব্যবসায় মন্দা দেখা দিল, টাকার টানাপড়েন সম্পর্কের ভিত নাড়িয়ে দিল। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু হলো এবং একদিন রাগের মাথায় রাজেশ বলে দিল, তুমি আমার ভাগ্যের সবচেয়ে বড় ভুল। সেই রাতে কিছু না বলে সঙ্গীতা নিজের ছোট ব্যাগ নিয়ে বাপের বাড়ি চলে গেল। কিন্তু বাপের বাড়িও তখন আর তার ছিল না। মা বাবা আগেই মারা গিয়েছিলেন, আর ভাই ভাবির কাছেও সে বোঝা হয়ে উঠেছিল। কয়েক সপ্তাহ পর কোর্টে ডিভোর্স হয়ে গেল। রাজেশের মুখে কোনো ভাবান্তর ছিল না, আর সঙ্গীতাও চোখের জল না ফেলে কাগজে সই করে দিল। এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা সঙ্গীতা একা ছিলেন। কোনো সাহায্য নেই, শুধু একটা পুরনো ঘর, কয়েকটা বাসন আর পেটে বেড়ে ওঠা সন্তান। মা হওয়ার সুখও তার কাছে এক যুদ্ধের মতো ছিল। সেদিন বৃষ্টির মধ্যে বেরোনোর সময় তার মনে একটাই কথা ছিল, আমার চাকরি চাই, সে যাই হয়ে যাক। প্রথম গন্তব্য ছিল পাশের এক বেকারি। তিনি ভেতরে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করলেন, কিন্তু ম্যানেজার তার পেটের দিকে তাকিয়ে হেসে বলল, ম্যাডাম, এখানে কেক তুলতে হয়, আপনাকে দিয়ে হবে না। দ্বিতীয় জায়গা ছিল এক ছোট সেলাই কারখানা। সেখানে মালিক বলল, বাচ্চা যখন বাচ্চা হবে তখন তো ছুটি নিতে হবে, আমাদের এমন লোক লাগবে না। তৃতীয় জায়গায় গেলেন এক মুদি দোকানে। দোকানদার না দেখেই মানা করে দিল, তোমার এখন বাড়িতে বিশ্রাম নেওয়া উচিত, কাজ নয়। সব জায়গা থেকে না শুনে তার পদক্ষেপ যেন আরও ভারী হয়ে আসছিল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তার মনের ভেতর ঝড় বাড়ছিল। সঙ্গীতা ক্লান্ত হয়ে বাসস্ট্যান্ডে বসে পড়লেন। পেটে হাত বুলিয়ে ধীরে ধীরে বললেন, সোনা, মা হার মানবে না, আমরা দুজনেই জিতব। এমন সময় পাশে বসে থাকা এক বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করলেন, মা, এত বৃষ্টিতে কোথায় যাচ্ছ? সঙ্গীতা হেসে বললেন, কাজ খুঁজছে দিদিমা। বৃদ্ধা মাথা নেড়ে বললেন, কাজ পাবে, শুধু সাহস হারিও না। হঠাৎ বৃদ্ধা তাকে একটি ঠিকানার কাগজ দিলেন এবং বললেন, এখানে এক বড় কোম্পানি আছে। মালিক কড়া মেজাজের, কিন্তু মন ছুঁয়ে গেলে কাজ দিয়ে দেয়। সঙ্গীতা কাগজটি পকেটে রাখলেন আর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পরদিন তিনি সেই কোম্পানির গেটের সামনে দাঁড়িয়েছিলেন। বুক কাঁপছিল, চোখে ভয় এবং আশা দুটোই ছিল। রিসেপশনে গিয়ে তিনি বললেন, আমি চাকরির জন্য এসেছি, দয়া করে মালিকের সাথে দেখা করতে দিন। রিসেপশনিস্ট সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ম্যাডাম, আমাদের বস খুব কড়া মানুষ, জানি না রাখবেন কিনা। কিন্তু কয়েক মিনিট পর তাকে ভেতরে ডাকা হলো। কেবিনের দরজা খুলল এবং সামনে দেখা মাত্রই তার বুক কেঁপে উঠল। সামনে সেই রাজেশ, তার প্রাক্তন স্বামী।
কেবিনের দরজা খুলতেই যেন সময়ে থমকে গেল। সঙ্গীতার হাতে ধরা বায়োডাটা কাঁপতে লাগল, আর তার ভেতরটা যেন কেউ পুরনো ক্ষতে নুন ছিটিয়ে দিল। সামনে বড় টেবিলের ওপাশে বসেছিল রাজেশ, যে লোকটা একসময় তার পৃথিবী ছিল এবং যে তার পৃথিবীটা ভেঙে চুরমার করে দিয়েছিল। রাজেশ চশমা খুলল, ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং ভ্রু কুঁচকে বলল, তুমি? কণ্ঠে অবাক হওয়ার চেয়ে শীতলতা বেশি ছিল। সঙ্গীতা লম্বা শ্বাস নিলেন এবং চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি চাকরির জন্য এসেছি। রাজেশ চেয়ারে হেলান দিয়ে মৃদু হাসল। তুমি চাকরি করবে এই অবস্থায়? তার নজর সোজা সঙ্গীতার পেটের ওপর ছিল। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা, কিন্তু সঙ্গীতার ভেতর ঝড় বইছিল। তার মনে পড়ল কিভাবে ৩ বছর আগে রাজেশ রাগের মাখায় বলেছিল, তুমি আমার জন্য শুধু এক বোঝা। আজ সেই কথাটাই যেন হাওয়ায় ভাসছিল। সঙ্গীতা জবাব দিল, হ্যাঁ, এই অবস্থায়, কারণ আমার গর্ভের সন্তান অন্যের মুখাপেক্ষী হবে না, আর আমিও না। রাজেশ ফাইল তুলল, বায়োডাটায় চোখ বুলিয়ে বলল, আমাদের কোম্পানিতে কড়া নিয়ম আছে। এখানে কাজ করতে হলে পুরোপুরি ফিট হতে হয় এবং যোগ্য সম্মান পেতে হয়। সঙ্গীতা সরাসরি পাল্টা প্রশ্ন করলেন। রাজেশ নজর সরিয়ে নিল। কিছুক্ষণ পর শীতল কণ্ঠে বলল, দেখো, আমি তোমাকে এখানে শুধু এজন্য রাখতে পারবো না যে তুমি আমার। সঙ্গীতা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, বলো না যে আমি তোমার স্ত্রী ছিলাম। আমি এখানে স্ত্রী হয়ে নয়, একজন মানুষ হয়ে এসেছি। শুধু কাজ চাই। রাজেশের মুখে কাঠিন্য ছিল, কিন্তু হৃদয়ে কোথাও এক সূক্ষ্ম যন্ত্রণা। তার মনে পড়ল একসময় সে সঙ্গীতার হাসিতে পাগল ছিল, আর আজ সেই হাসি পুরোপুরি উধাও। সে চেয়ার থেকে উঠে জানলার দিকে চলে গেল এবং কিছুক্ষণ বাইরের বৃষ্টি দেখতে লাগল। তারপর ধীরে ধীরে বলল, 1 সপ্তাহ। আমি তোমাকে 1 সপ্তাহে ট্রায়াল দেব। যদি কাজ সামলাতে পারো তবে থাকতে পারবে। সঙ্গীতা মৃদু হাসল, কিন্তু তার চোখে চ্যালেঞ্জ ছিল। আমি শুধু 1 সপ্তাহ নয়, পুরো জীবন সামলাতে পারি। এই কাজ তো তুচ্ছ বিষয়। অফিস থেকে বেরোনোর সময় সঙ্গীতার পা ভারী ছিল, কিন্তু মনে এক আগুন জ্বলে উঠেছিল। এই চাকরি এখন আর শুধু উপার্জনের মাধ্যম ছিল না, এটা ছিল তার আত্মসম্মানের লড়াই। তিনি জানতেন রাজেশ তাকে যাচাই করবে, কিন্তু তিনি জানতেন না যে আগামী দিনে এই অফিস শুধু কাজের জায়গা নয়, বরং পুরনো সম্পর্ক আর নতুন পরীক্ষার ময়দান হতে চলেছে। সকাল 9টায় সঙ্গীতা তার ওড়না ঠিক করলেন এবং বুক ভরে শ্বাস নিয়ে কোম্পানির দরজা খুললেন। পেটের বোঝা আর মনের ভয় দুটোই সাথে ছিল, কিন্তু মুখে ছিল দৃঢ়তার ছাপ। রিসেপশনে সেই মেয়েটিই বসেছিল যে কাল তাকে সন্দেহের চোখে দেখেছিল। আজ সে হেসে বলল, ম্যাডাম, এইচআরের সাথে দেখা করুন, উনি কাজের বিবরণ দেবেন। অফিসের মেঝে চকচক করছিল, দেওয়ালে মোটিভেশনাল কোটস লাগানো ছিল, আর কম্পিউটারের ক্লিকের শব্দের মাঝে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। কিন্তু সঙ্গীতা অনুভব করছিলেন যেন সবার নজর তার পেটের ওপর আটকে যাচ্ছে। কিছু কর্মী নিজেদের মধ্যে ফিসফাস করছিল, আরে এ তো অন্তঃসত্ত্বা, কাজ করবে কি করে? জানি না বসেকে কেন রাখল। এইচআর রাইজার শ্রীবাস্তববাবু শীতল কণ্ঠে বললেন, ম্যাডাম, আপনাকে ফাইলিং করতে হবে আর মিটিংয়ের জন্য ডেটা তৈরি করতে হবে। টেবিলে মোটা মোটা ফাইলের স্তূপ ছিল। চেয়ারে বসতেই পিঠে ব্যথা শুরু হলো, কিন্তু সঙ্গীতা কোনো অভিযোগ ছাড়াই কাজ শুরু করলেন। দুপুরে যখন তিনি ওয়াটার কুলারে জল খেতে গেলেন, তখন পাশে দাঁড়িয়ে এক জুনিয়র কর্মী টিটকিরি দিল, দিদি, বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় পাননি বুঝি? সঙ্গীতা হেসে বললেন, বিশ্রাম তো জীবনে পরেও হতে পারে, সম্মান কামানোর সময় এখনই। মেয়েটি চুপ হয়ে গেল, কিন্তু তার মুখে অবাক হওয়ার ছাপ ছিল। বিকেলে রাজেশ নিজের কেবিন থেকে বেরোল এবং সঙ্গীতার টেবিলের পাশে এসে দাঁড়াল। সে দেখল সব ফাইল পরিপাটি করে রাখা আছে, ডেটাও তৈরি। মনে হচ্ছে তুমি পরিশ্রম করেছ। রাজেশ অজান্তেই একটু নরম সুরে বলল। সঙ্গীতা সরাসরি উত্তর দিল, পরিশ্রম তো করতেই হবে, আমার সন্তান যেন আমাকে দেখে বলতে পারে যে তার মা হার মানার পাত্রী নয়। রাজেশ কিছুক্ষণ চুপ থেকে কিছু না বলে চলে গেল। দিনের শেষে মিটিংয়ে যখন রাজেশ ডেটা প্রেজেন্ট করল, তখন ক্লায়েন্ট বলল, চমৎকার কাজ, এটা কে তৈরি করেছে? রাজেশ এক মুহূর্ত ভাবল, তারপর নিচু সুরে বলল, সঙ্গীতা। ঘরে হালকা করতালির শব্দ হল, সঙ্গীতার চোখ ভিজে এলো। কিন্তু এটা ছিল শুধু প্রথম দিন আর প্রথম ছোট জয়। কিন্তু তিনি জানতেন না যে পরদিন রাজেশ তাকে এমন কাজ দেবে যা তার জন্য সবচেয়ে কঠিন হবে। একটি আউটডোর প্রজেক্ট যেখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে এবং রোদ বৃষ্টি দুটোই সইতে হবে। হয়তো এটা তার মনোবল ভাঙার শেষ চেষ্টা ছিল। পরদিন বলা হলো, ম্যাডাম, আজ আপনাকে সাইড ভিজিটে যেতে হবে। সঙ্গীতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সাইড ভিজিট? এইচআর হাসি মুখে বলল, হ্যাঁ, বসের অর্ডার। আপনাকে ক্লায়েন্টের প্রোডাক্ট লঞ্চ ইভেন্টের কাউন্টার অ্যাকশন দেখতে হবে, সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে আর ছোটাছুটি করতে হবে। সঙ্গীতা বুঝে গেলেন এটা রাজেশের পরীক্ষা। তিনি কিছু না বলে শুধু মাথা নাড়লেন। সাইড ভিজিটের দিনটি ছিল শহরের সবচেয়ে বড় আউটডোর হলে।
চারিদিকে বড় বড় ফ্লেক্স, লাইটিংয়ের তার আর ডজন ডজন কর্মী ছোটাছুটিতে ব্যস্ত। কড়া রোদ মাথায় বিঁধছিল আর পেটের বোঝা তার কদম ভারী করছিল। ইভেন্ট ম্যানেজার এসেই ফাইল ধরিয়ে দিয়ে বলল, ম্যাডাম, এই নিন চেকলিস্ট, সব স্টলের সেটআপ দেখতে হবে, সময় যেন সব রেডি হয়। সঙ্গীতা জলের বোতল বের করে এক ঢোক খেলেন আর কাজে লেগে গেলেন। প্রতি স্টলে গিয়ে কর্মীদের সাথে কথা বলতেন, জিনিসপত্র চেক করতেন আর টাইম নোট করতেন। পেটে ব্যথা হচ্ছিল, পিঠে যন্ত্রণা হচ্ছিল, কিন্তু তিনি থামাটা মানলেন না। দুপুর 2টার সময় সূর্য ঠিক মাথার ওপর ছিল, ঘাম তার কপাল দিয়ে গড়িয়ে পড়ছিল। এক কর্মী বলল, ম্যাডাম, আপনি বসে পড়ুন, আপনার এই অবস্থায় এত কাজ ঠিক নয়। সঙ্গীতা হেসে বললেন, যদি আমি বসে পড়ি তবে আমার সন্তানকে কে বলবে যে তার মা হার মেনে নিয়েছিল? বিকেল 5টায় ইভেন্টের সময় ঘনিয়ে এলো। ক্লায়েন্ট পৌঁছালেন, চারিদিকে ভিড় ছিল, সব স্টল, লাইটিং আর সাউন্ড নিখুঁত ছিল। তখনই রাজেশ সেখানে পৌঁছালো। তার নজর সবার আগে সঙ্গীতার উপর পড়ল, যে ঘামে ভেজা কিন্তু পূর্ণ নিষ্ঠায় কাজ শেষ করছে। রাজেশ দেখল সে ক্লান্ত ছিল, কিন্তু তার চোখে সেই জেদ ছিল যা সে 3 বছর আগে চিনত। ক্লায়েন্ট এগিয়ে এসে বললেন, রাজেশ, ইভেন্টটা দারুণ হয়েছে, এটা কে ম্যানেজ করেছে? রাজেশ কয়েক মুহূর্ত সঙ্গীতাকে দেখল, তারপর ভিড়ের সামনে দাঁড়িয়ে বলল, এটা আমাদের টিমের নতুন মেম্বার সঙ্গীতা। হাততালি পড়ল। কিন্তু এবার রাজেশের চোখে এক অন্যরকম জেল্লা ছিল, হয়তো সম্মানের, হয়তো গর্বের, অথবা হয়তো কোনো পুরনো অনুভবের। রাতে যখন অফিসের সবাই চলে গিয়েছিল, সঙ্গীতা ফাইল গোছাচ্ছিলেন। তখনই রাজেশ এলো। তুমি আজ খুব ভালো কাজ করেছ। সঙ্গীতা না তাকিয়েই জবাব দিল, কাজ তো করতেই হতো, এই চাকরি আমি প্রয়োজনে পেয়েছি, দয়ায় নয়। রাজেশ কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, সঙ্গীতা, তোমাকে বাড়ি পৌঁছে দেব? সঙ্গীতা তার দিকে তাকিয়ে বললেন, আমি বাড়ি নিজে যেতে পারবো রাজেশ, আমি এখন আর কারো কাছে বোঝা নই। তার কণ্ঠের শীতলতা ছিল, কিন্তু ভেতরে কোথাও এক হালকা কষ্ট। রাজেশ কিছু বলতে চাইল, কিন্তু কথাগুলো যেন গলায় আটকে গেল। অফিসে এক বড় মিটিং ছিল, কোম্পানির কয়েক কোটির কন্ট্রাক্ট দরকার ছিল, কিন্তু ক্লায়েন্ট খুব কঠিন মানুষ ছিলেন। রাজেশ টিমকে দেখল, এই প্রেজেন্টেশন কে দেবে? সবাই পিছিয়ে গেল। তখনই সঙ্গীতা বললেন, আমি দেব। রাজেশ অবাক হয়ে বলল, তুমি? সঙ্গীতা বললেন, হ্যাঁ, আমার একটা সুযোগ চাই। রাজেশের মনে প্রশ্ন জাগল, এ কি সেই সঙ্গীতা যাকে সে 3 বছর আগে দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল? মিটিংয়ের দিন সকাল 10টায় বোর্ডরুমের লম্বা টেবিলে কোম্পানির সিনিয়রেরা বসেছিলেন। সামনে ক্লায়েন্ট মিস্টার আগারওয়াল। রাজেশের মনে হালকা ভয় ছিল, কিন্তু মুখ শান্ত রাখলেন। সঙ্গীতার ল্যাপটপ খুললেন, দীর্ঘশ্বাস নিলেন আর স্লাইড শো শুরু করলেন। স্যার, এটা শুধু একটা প্রোডাক্ট নয়, একটা দায়িত্ব। তার কণ্ঠে নম্রতা আর আত্মবিশ্বাস দুটোই ছিল। তিনি শুধু পরিসংখ্যান আর গ্রাফ দেখাচ্ছিলেন না, বরং প্রতিটা বিষয়কে গল্পের মতো জুড়ছিলেন। ক্লায়েন্টের মুখে শুরুতে কাঠিন্য থাকলেও ধীরে ধীরে তিনি ঝুঁকে শুনতে লাগলেন। টিমের লোকেরাও চুপচাপ দেখছিল। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর মিস্টার আগরওয়াল বললেন, মিস সঙ্গীতা, আপনি আমাকে শুধু আইডিয়া নয়, একটা ভিশন দিয়েছেন, ডিল পাকা। ঘরে করতালির শব্দ শোনা গেল। রাজেশের মুখে এক বিরল হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ সঙ্গীতা। সঙ্গীতা মাথা নাড়লেন। এটা কোম্পানির জয়, আমার নয়। কিন্তু তার মন বলছিল, দেখ রাজেশ, আমি বোঝা নই, শক্তি। পরদিন অফিসে এক নতুন সংকট দেখা দিল। কোম্পানির সবচেয়ে বড় ক্লায়েন্ট হঠাৎ কন্ট্রাক্ট বাতিল করে দিল। বোর্ড মিটিংয়ে সবাই রাজেশকে চেপে ধরল। রাজেশ জানতেন এই বিপদ থেকে বের করতে পারেন একমাত্র সঙ্গীতা, কিন্তু তিনি কি সাহায্য করবেন? বিকেলে সঙ্গীতার বাড়িতে রাজেশ নিজে পৌঁছল। সঙ্গীতার মা দরজা খুললেন, তার কোলে ছোট নাতি ছিল। রাজেশের চোখ ভিজে এলো। সে বলল, কেমন আছে তোমার ছেলে? মা মৃদু হেসে বললেন, তুমি ভেতরে এসো। সঙ্গীতা ড্রয়িং রুমে বসে ফাইলে কাজ করছিলেন। রাজেশ বলল, আমার তোমার সাহায্য প্রয়োজন। সঙ্গীতা বললেন, আর আমি যদি না বলে দিই? রাজেশ বলল, তবে আমি মেনে নেব যে আমি শুধু তোমার বস ছিলাম, আর অন্য কিছু নয়। কিছুক্ষণ খামতি থাকার পর সঙ্গীতা ফাইল তুলে নিলেন। আমি এই কাজটা তোমার জন্য নয়, কোম্পানির জন্য করছি। দুজনে মিলে আবার ডিলটা ফিরিয়ে আনলেন। ক্লায়েন্ট মিটিংয়ে সঙ্গীতা নিজের ব্যক্তিগত লড়াইয়ের গল্প শোনালেন, কিভাবে তিনি কঠিন সময় দাঁড়িয়ে সব চ্যালেঞ্জ পার করেছেন। ক্লায়েন্ট আবার কন্ট্রাক্ট সাইন করলেন। মিটিং শেষ হতেই রাজেশ সবার সামনে দাঁড়িয়ে বলল, এই জয় আমার নয়, সঙ্গীতার। আমি গর্বিত যে সে আমার টিমের অংশ। সবাই হাততালি দিলেও সঙ্গীতার মুখ শক্ত ছিল। কয়েক সপ্তাহ পর কোম্পানির অ্যানিভার্সারি পার্টি ছিল। রাজেশ স্টেজে এসে মাইক ধরল।
আজ আমি শুধু প্রফেশনাল সাফল্য নয়, জীবনের সবচেয়ে বড় সত্যিটা বলতে চাই। রাজেশ সবার সামনে স্বীকার করল যে ৩ বছর আগে সে এক অন্তঃস্থতা স্ত্রীকে ছেড়ে দিয়েছিল আর তার শক্তিকে দুর্বলতা ভেবেছিল। কিন্তু আজ সেই মহিলা আমার কোম্পানির প্রাণ আর আমার ছেলের মা। সঙ্গীতা, আমি ক্ষমা চাইছি না, আমি শুধু চাই তুমি চাইলে আমরা আবার নতুন করে শুরু করতে পারি। পুরো হল করতালিতে ফেটে পড়ল। সঙ্গীতার চোখে জল ছিল। তিনি স্টেজে এসে রাজেশের পাশে দাঁড়ালেন আর শুধু বললেন, শুরু করার জন্য শুধু ক্ষমা যথেষ্ট নয়, বিশ্বাস লাগে, যা ভাঙতে এক পলক লাগে কিন্তু গড়তে সারা জীবন। এই বলে তিনি নিচে নেমে এলেন। কয়েক মাস পর কোম্পানির এক নতুন ইন্টারন্যাশনাল প্রজেক্টের জন্য লন্ডন থেকে বিক্রম আরোরা এলো। সে স্মার্ট আর কনফিডেন্ট ছিল। সে সঙ্গীতার কাজের প্রশংসা করল এবং বিক্রম আর সঙ্গীতার রোজ কাজের বাহানায় কথা বলতে লাগল। দূর থেকে এটা রাজেশ দেখত আর তার মন খারাপ হতো। বিক্রম রাজেশের সাথে পার্কিংয়ে দেখা হলে বলল, আপনার কোম্পানি আর টিম অসাধারণ, বিশেষ করে সঙ্গীতা। তাকে এমন কেউ দরকার যে তাকে দাবিয়ে রাখবে না। রাজেশের কাছে এটা শুধু প্রফেশনাল নয়, ব্যক্তিগত লড়াই হয়ে দাঁড়াল। সঙ্গীতার ছেলের প্রথম জন্মদিন ছিল। বিক্রম সেখানে গিয়ে দামি উপহার দিল আর রাজেশকে সেটা খুব বিঁধল। পার্টি শেষে রাজেশ সঙ্গীতার বাড়ির বাইরে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু হয়তো আমি আগেই হেরে গিয়েছি। সঙ্গীতা জবাব দিল, রাজেশ, এটা কোনো রহস্য নয়, এটা আমার জীবন, আর আমি কোনো তাড়াহুড়ো করব না। আমার এমন কাউকে চাই যে শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও সাথে থাকবে। কয়েক সপ্তাহ পর এক তুফানি রাতে সঙ্গীতার ছেলের ১০৪ ডিগ্রি জ্বর উঠল। রাস্তার সব জলে ডুবেছিল। বিক্রম লন্ডনে থাকায় ফোন ধরছিল না। সঙ্গীতা আতঙ্কিত হয়ে রাজেশকে ফোন করলেন। রাজেশ ২০ মিনিটের মধ্যে ভিজে ভিজে পৌঁছলেন এবং ছেলেকে কোলে নিয়ে হাসপাতালে ছুটলেন। ডাক্তার বললেন, যদি ১ ঘন্টা দেরি হতো তবে অবস্থা খারাপ হতে পারত। রাজেশের চোখে জল আর বৃষ্টির জল মিশে গিয়েছিল। পরদিন হাসপাতালে সঙ্গীতা শান্তভাবে বললেন, রাজেশ, কাল আমি খুব ভয় পেয়েছিলাম, আর তখনই বুঝলাম সেই সম্পর্কই সত্যি যা বিপদের দিনে না ডাকলেও পাশে এসে দাঁড়ায়। রাজেশ ধীরে ধীরে বলল, তার মানে কি? সঙ্গীতা তার দিকে তাকিয়ে বললেন, তার মানে আমি আর অতীত নিয়ে বাঁচতে চাই না। যদি আমাদের নতুন সফর শুরু করতে হয় তবে সেটা বিশ্বাস দিয়ে শুরু হবে, পুরনো ক্ষত দিয়ে নয়। কয়েক মাস পর এক অনাড়ম্বর ছোট বিয়ে হলো। না কোনো বড় হল, না কোনো জাঁকজমক, ছিল শুধু পরিবার আর ছোট সেই শিশুটি যে তার বাবা মায়ের মাঝে হাসছিল। বিক্রমও এসেছিল। সে হেসে বলল, সঠিক সিদ্ধান্ত নিয়েছ সঙ্গীতা, খুশি থেকো। ভালোবাসা মানে শুধু ভালো সময়ে হাসা নয়, খারাপ সময়ে হাত ধরে থাকাও। আর সবচেয়ে বড় কথা, নিজেকে এতটা ভালোবাসো যেন ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলতে পারো। কারণ সম্মান আর বিশ্বাসই হল যে কোনো সম্পর্কের আসল ভিত্তি। বন্ধুরা, ভালোবাসা মানে শুধু মন জয় করা নয়, বিশ্বাস জয় করা। আর বিশ্বাস তখনই তৈরি হয় যখন মানুষ বিপদের সময় পাশে দাঁড়ায়, পরিস্থিতি যাই হোক না কেন। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আপনজনদের সাথে থাকুন আর সম্পর্কের মর্যাদা বুঝুন। জয় হিন্দ, জয় ভারত। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।